প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের সালাম, আসসালামু আলাইকুম, প্রীতি এবং শুভেচ্ছা জানাবেন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি ডক্টর ইউনূসের লন্ডন সফরকে ঘিরে কি ঘটতে যাচ্ছে এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আপনারা জানেন যে ইতিমধ্যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের লন্ডন সফর শিডিউল হয়ে গেছে। আগামী 9 জুন তিনি লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন 4 দিনের সফরে। এটি তার 11তম সফর, 11তম মাসে 11তম সফর। পৃথিবীর কোন সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানের রেকর্ড সফর। এবং এই সফরটি 4 দিনের, আমি যেটি বললাম, তিনি 9 জুন ঢাকা ত্যাগ করবেন এবং 13 জুন লন্ডন থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়ে 14 জুন বাংলাদেশে পৌঁছাবেন। 4 দিনের সফরে তিনি 12 জুন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের কাছ থেকে সম্মানজনক কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন। মূলত এটি তার সফরের মূল উদ্দেশ্য। এবং সফরকালে তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, বিরোধী দলীয় নেতা কেনি বার্ডেনক, ব্রিটিশ পার্লামেন্টের স্পিকার, কমনওয়েলথ ও আইএলও এর মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন বলে জানা গেছে। তবে লন্ডন সফর নিয়ে বিশেষ করে বাংলাদেশের রাজনীতি, তিনি একটা অ্যাওয়ার্ড গ্রহণ করবার জন্য যাচ্ছেন। বাংলাদেশের রাজনীতি কিন্তু নতুন ভাবে মোড় নিচ্ছে, নতুন ঘুরপাক খাচ্ছে লন্ডন সফরকে কেন্দ্র করে। প্রথমত, লন্ডন সফরকে কেন্দ্র করে একটি খবর চাউর হচ্ছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দীর্ঘ 17 বছর যাবৎ লন্ডনে নির্বাসিত জীবনযাপন করছেন। সরকারের তরফ থেকে বিএনপির সাথে যোগাযোগ করা হচ্ছে যে তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা বৈঠক অনুষ্ঠান করা যায় কিনা। বিএনপির অবশ্য এ ব্যাপারে শর্ত আছে যে বৈঠক হবে, সেক্ষেত্রে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে ইত্যাদি বিভিন্ন শর্তের বেড়াজাল আছে। এবং সূত্রের খবর যে ডক্টর মোহাম্মদ ইউনূসের 9 জুন সফরের আগে, ঈদের ঠিক পরে পরে এই সরকারের একজন প্রভাবশালী কর্মকর্তা, যিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকের মূলত মেইন অ্যারেঞ্জার হিসেবে ভূমিকা পালন করেছিলেন, সেই কর্মকর্তা ঈদের পরে পরে লন্ডনে যেতে যাচ্ছেন এবং তারেক রহমানের সাথে বৈঠকটি নিশ্চিত করবেন, এমনটাই বলা হচ্ছে। আবার বিএনপি কিন্তু এই কর্মকর্তার উপরে খানিকটা ক্ষুব্ধ। আমি নামটা খোলাসা করেই বলি যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান গত 21 মে তারিখে এক বক্তব্যে নিজের নাগরিকত্ব প্রসঙ্গে প্রশ্ন আসলে তিনি বলেছিলেন যে তারেক রহমানও তো তাহলে বিদেশি নাগরিক। খলিলুর রহমানের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে বিএনপি ক্ষুব্ধ হয়েছিল এবং খলিলুর রহমানের পদত্যাগ দাবি করেছিল। সেই জায়গা থেকে লন্ডনে গিয়ে খলিলুর রহমান বিএনপির সাথে বা তারেক রহমানের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক অ্যারেঞ্জটা কতদূর করতে পারবেন, কিংবা সরকারের তরফ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের তরফ থেকে তারেক রহমানের সাথে বৈঠকটি এখনো পর্যন্ত হবে কিনা সেটি নিশ্চিত নয়। বিএনপির সাথে আপনি যত যাই বলুন না কেন, একটা ঝামেলা আছে। ঝামেলাটা এই যে আজকে আওয়ামী লীগ সরকারের পতনের 1 বছর প্রায় হতে চলল। আমরা 11তম মাসে কথা বলছি। জুলাই মাস হবে এই সরকারের বা আওয়ামী লীগ সরকারের পতনের 12তম মাস এবং এই সরকারের 12তম মাস, মানে 1 বছর পূর্ণ হয়ে যাবে জুলাই মাসে। সেই জায়গায় 1 বছর পূর্ণ হতে চলেছে, তারেক রহমান আজও পর্যন্ত দেশে ফিরতে পারছেন না। তারেক রহমানের এই মুহূর্তে কোনো মামলা নেই, সকল মামলা থেকে খালাস হয়ে গেছে। বিএনপির কোনো তৃতীয় বা দ্বিতীয় মধ্যম শ্রেণীর কেন্দ্রীয় নেতাও বলতে পারে না, এমনকি মূল নেতৃত্ব বলতে পারে না যে তারেক রহমান আসলে কবে ফিরবেন। এই লন্ডন সফরের পর কি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে তারেক রহমানের যদি বৈঠক হয়, তাহলে কি তারেক রহমানের দেশে ফেরার যে জটিলতা, দেশে ফেরার সিগন্যালটাকে মিলবে, কিংবা তারেক রহমানের ফেরাটা কি আরো অনিশ্চিত হয়ে যাবে? এরকম নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের লন্ডন সফরকে কেন্দ্র করে বাংলাদেশের আর এক প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ, যেটি সর্বশেষ ক্ষমতাসীন ছিল, ক্ষমতা থেকে বিদায় নিয়েছে, লন্ডন সফরকে কেন্দ্র করে আওয়ামী লীগ লন্ডনে ব্যাপক শোডাউনের পরিকল্পনা করছে। সারা ইউরোপে
সর্ব ইউরোপে আওয়ামী লীগের নেতা কর্মীরা ছড়িয়ে আছে এবং ইউরোপে আওয়ামী লীগের একটা স্ট্রং ভিত্তি আছে। সারা ইউরোপ থেকে লন্ডনে আওয়ামী লীগ নেতা কর্মীদের জড়ো করবার একটা কর্মসূচি চলছে বলে সূত্রের খবর। বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূস যেখানে যেখানে যাবেন সেখানে সেখানে বিক্ষোভ প্রদর্শন করা হবে এমনটাই খবর। শুধু তাই নয়, লন্ডনে আসছেন যুক্তরাষ্ট্র থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়, এমন একটি খবরও চাউর হয়েছে। লন্ডনে এসে নেতাকর্মীদের উদ্বুদ্ধ করে তিনি এই বিক্ষোভ কর্মসূচিকে সফল করবার একটা প্রচেষ্টা চালাচ্ছেন, এমন খবরও চাউর হচ্ছে। এবং সজীব ওয়াজেদ জয়ের কর্মসূচির মধ্যে রয়েছে যে লন্ডন সফরে আওয়ামী লীগের ব্যাপক শক্তি সামর্থ্য প্রদর্শন করে ডক্টর ইউনূসের কর্মসূচিকে বাধাগ্রস্ত করে খানিকটা সজীব ওয়াজেদ জয় আরো কিছু নেতৃবৃন্দকে নিয়ে ভারতে তার মার সাথে দেখা করতে যাবেন, এমনটাই সূত্রের খবর। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সফরকে কেন্দ্র করে আওয়ামী লীগের এই কর্মসূচির কারণে ডক্টর মোহাম্মদ ইউনূসের সফরসূচি এখনো পর্যন্ত জনসমক্ষে প্রকাশ করা হচ্ছে না। ব্রিটিশ রাজার কাছে পুরস্কার নেওয়ার কর্মসূচিটা ছাড়া এবং অন্যান্য যে কর্মসূচিগুলো আছে ডক্টর মোহাম্মদ ইউনূসের, সেই কর্মসূচিগুলো প্রকাশ্যে আনা হচ্ছে না আওয়ামী লীগের এই থ্রেটের ভয়ে। এবং শেষ পর্যন্ত হয়তো এমনটাও হতে পারে যে অন্যান্য কর্মসূচি যেগুলো থাকবে ডক্টর মোহাম্মদ ইউনূসের, সেই কর্মসূচিগুলো প্রকাশ্যে আসবে না। এখন সবকিছু মিলে বলা যেতেই পারে যে লন্ডনে তারেক রহমানের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের দেখা হচ্ছে। অন্যদিকে সজীব ওয়াজেদ জয় মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ছুটে আসছেন, আওয়ামী লীগ, বিএনপি এবং ডক্টর মোহাম্মদ ইউনূস, এই সবকিছু মিলে লন্ডন এই মুহূর্তে মূল কেন্দ্রে, রাজনীতির দৃষ্টির কেন্দ্রে পরিণত হচ্ছে বলেই মনে হচ্ছে। এখন লন্ডনে এর ফলাফল দেখতে হবে যে আওয়ামী লীগ ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ইউনূসের সফরকে কেন্দ্র করে কতটা শক্তি প্রদর্শন করতে পারে, কিংবা তারেক রহমানের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকটা যদি অনুষ্ঠিত হয়, এই বৈঠকের পরে কি ফলাফল আসে বিএনপির রাজনীতিতে, সেগুলো দেখার জন্য আমাদের আরো খানিকটা সময়, আরো কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। সে পর্যন্ত আমরা অপেক্ষা করব এবং দেখব। এই মুহূর্তে এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। বেশি চালাকি করতে গিয়ে, ইতিহাস নিয়ে খেলতে গিয়ে সরকারের হাত পুড়ে যাচ্ছে। সরকার নিজেই নিজের ফাঁদে পা দিচ্ছে। বিশেষ করে জামাত ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি কে খুশি করতে গিয়ে সরকার যে ইতিহাসের খোল নলচে পাল্টে দেওয়ার চেষ্টা করছে অব্যাহতভাবে, তাতে সরকার নিজেই নিজের ফাঁদে পা দিচ্ছে। এটি এখন সব জায়গায় সর্বজন স্বীকৃত। ইতিহাসবিদদের কেউ কেউ বলছেন সরকার স্রেফ ফাজলামো শুরু করেছে, স্রেফ ফাজলামো, তারা এই শব্দ ব্যবহার করছেন। আমি তাদের প্রসঙ্গে আসবো, তার আগে জামাতে ইসলামী প্রসঙ্গে আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বীর প্রতীক, অবশ্যই তার সম্বন্ধে শ্রদ্ধা রেখেই কথা বলতে হয়, যদিও মুক্তিযোদ্ধা সবসময় মুক্তিযোদ্ধা থাকেন না, আবার একটু মনে করিয়ে দিই। যাই হোক, মুক্তিযোদ্ধা বা উপদেষ্টা ফারুকী আজম জামাত সম্পর্কে কি ধরনের ছেলে ভুলানো মন্তব্য করেছেন আন্তর্জাতিক গণমাধ্যম ডয়েচে ভেলেকে দেওয়া এক সাক্ষাৎকারে, সেটি একটু আপনাদের সামনে তুলে ধরি। যেহেতু জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিল কিংবা তাদের মাধ্যমে আইন মন্ত্রণালয় থেকে যে অধ্যাদেশটি জারি করা হলো মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধার সংজ্ঞায়, সেখানে জামাত ইসলামী সম্পর্কে কি বলা হয়েছে আপনারা নিশ্চয়ই জানেন। জামাত ইসলামীকে পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী দর্শক হিসেবে উল্লেখ করা হয়েছে। তো যেহেতু জামাত যুদ্ধাপরাধীদের সহযোগী সংগঠন বা তারা নিজেরাও যুদ্ধাপরাধীদের সঙ্গে যুক্ত ছিল, সেই জায়গা থেকে জামাত ইসলামের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে নতুন করে বিতর্ক থেকে, এই প্রশ্নের জবাবে আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম বলছেন না না, কোনো ব্যবস্থা নেওয়া হবে না। আমরা বলছি জামাত ছিল, এটা হিস্টোরিক্যাল এভিডেন্স। তো হিস্টোরিক্যাল এভিডেন্স এটা আমরা বদলাবো কিভাবে? যেহেতু বদলানো যাচ্ছে না, বদলানোর কোনো উপায় নেই, তাহলে সেই জামাত আবার রাজনীতি করে কিভাবে? সেই জামাত আবার নিবন্ধন ফিরে পায় কিভাবে? সেই জামাত আবার সবার আগে বর্তমান সরকারের যে কোনো আলোচনায় তাদেরকে গুরুত্ব দেওয়া হয় কেন?
যখন ডয়েচে ওয়েলের পক্ষ থেকে পাল্টা সম্পূরক প্রশ্ন করা হলো যে কিন্তু তারপরও তারা বাংলাদেশে রাজনীতি করছে এবং এই কারণে এমন প্রশ্ন স্বাভাবিক কিনা যে সরকার কি ব্যবস্থা নেবে, ফারুক আজম আমাদের মহান মুক্তিযোদ্ধা তার প্রতি শ্রদ্ধা রেখেই বলতে হচ্ছে, তিনি কি মজাদার একটি উত্তর দিয়েছেন যে এটি তাদেরকে ব্যাখ্যা দিতে হবে, জামাতকে ব্যাখ্যা দিতে হবে এবং তারা কেন রাজনীতি করছে, তারা তখন কি করেছিল, তাদের মতামত তো জনগণকে জানাতে হবে। তবে তারা সেই সময় পাকিস্তানিদের সহযোগী ছিল, এর দায়িত্ব তাদের নিতে হবে, এর দায় তাদের নিতে হবে। এটি তো মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টার মুখ থেকে শোনার কোনো প্রয়োজন নেই, আমাদের দায়িত্ব অবশ্যই তাদের। কিন্তু সরকার কি করবে এই বিষয়ে জানতে চাওয়া হয়েছে। কিন্তু কি সুন্দরভাবে ঘুরিয়ে পেঁচিয়ে তিনি কথা বলেননি, সরাসরি বলেছেন দায় জামাতের। সরকার কেন সেই স্কোপ গুলো তাদেরকে দিচ্ছে, কেন প্রায়োরিটি দিচ্ছে, আমাদের আর কিছু বুঝতে বাকি নেই যে এই সরকার যে জামাত নির্ভর সরকার, এই সরকার যে স্বাধীনতা বিরোধী যুদ্ধ অপরাধী যারা রয়েছে তাদের সমর্থিত সরকার, এখন সেগুলো সব জায়গাতে উচ্চারিত হচ্ছে এবং সরকার সেটি বারবার প্রমাণ করে দিচ্ছে। জামাত সম্পর্কে তাদের বিন্দুমাত্র টু শব্দটি উচ্চারণের সাহস নেই। এই যে মাঝখানে যে ছাত্ররা কথিত বিপ্লবীরা অভ্যুত্থান ঘটেছে, বিপ্লব তো ঘটেনি, এই জন্য আমি কথিত বিপ্লবী বলছি নিঃসন্দেহে, এই কথিত বিপ্লবীরা মাঝে জামাতের বিরুদ্ধে হুঙ্কার ছাড়লো, তারা স্বাধীনতা প্রশ্নে, মুক্তিযুদ্ধের প্রশ্নে জামাতের অবস্থান ক্লিয়ার করতে হবে, এগুলো যে স্রেফ নাটক, সেগুলো আমরা তখনই বলেছিলাম। আবার পরবর্তীতে এসে এখন আর জামাত সম্পর্কে কোনো ধরনের কোনো মন্তব্য নেই, একেবারে স্পষ্ট সরকারের অধ্যাদেশে, সরকারের নির্বাহী আদেশ কিংবা আইনে যে কথাগুলো এসেছে, এতে আর কি বিতর্ক থাকতে পারে যে জামাতের ভূমিকা কি ছিল ৭১-এ। তারপরে সরকার তাদেরকে ছাড়া চলতে পারছে না, চলতে পারবে না, এটাই বাস্তবতা। এখন ইতিহাসের খোল নলছে পাল্টে দেওয়ার যে উদাহরণগুলো, এই যে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধার সংজ্ঞা নির্ধারণ করতে গিয়ে নতুন করে আমাদের সামনে উপস্থাপন করলো সরকার তাদের যে অপচেষ্টাটি, সেটি হচ্ছে এই প্রস্তাবনায়, এই সংক্রান্ত জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিলের প্রস্তাবনায় ছিল যে জাতীয় জীবনে মুক্তিযুদ্ধ আদর্শ সমুন্নত রাখবার এবং মুক্তিযুদ্ধ চেতনা বাস্তবায়ন করার লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গঠন করার স্বপ্ন বাস্তবায়নের অংশ হিসেবে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার পরিবার, এই শব্দগুলো ছিল। সেখানে কি করা হলো, এই শব্দগুলো একেবারে তুলে দেওয়া হলো, আপনি বঙ্গবন্ধুকে বাদ দিবেন এত সহজে। যেমন জামাতের কথা বলছিলাম যে জামাতকে যুদ্ধাপরাধী সংগঠন হিসেবে বা পাকিস্তানের হানাদার বাহিনীর দোসর হিসেবে তার নামগন্ধ মুছে ফেলার যে চেষ্টা, এটা কোনোভাবেই সম্ভব নয়। তেমনি বঙ্গবন্ধুকে কিভাবে সম্ভব ইতিহাসের পাতা থেকে তাকে মুছে ফেলার কোনোভাবেই সম্ভব না। সেই চেষ্টাটি তারা করছে এবং প্রিয়াম্বেলে মানে প্রস্তাবনায় বঙ্গবন্ধুর যে নাম ছিল তা বাদ দেওয়ার মাধ্যমে সরকার এটি আবার প্রমাণ করার চেষ্টা করলো যে ইতিহাসের খোল নলছে তারা পাল্টে দিতে চায়। সেই জায়গা থেকে ইতিহাসবিদরা যিনি বলছেন, যেমন সাম্প্রতিক সময়ে দেশের অন্যতম আলোচিত ইতিহাসবিদ, গবেষক, মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমেদ, তিনি কি বলছেন, তিনি বলছেন যে এ নিয়ে নতুন করে আলোচনা কোনো দরকারই ছিল না। মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা সংজ্ঞা নিয়ে এটা অহেতুক এবং অপ্রাসঙ্গিক আলোচনা। এদেশে আমাদের জানা মতো অনেক প্রকৃত মুক্তিযোদ্ধা স্বীকৃতি পায়নি, আবার অনেক ভুয়া মুক্তিযোদ্ধা এই স্বীকৃতি নিয়ে রাষ্ট্রীয় বেতন ভাতা ভোগ করছে। ৫৪ বছর ধরে ফাজলামো হয়েছে, অবশ্যই ফাজলামো হয়েছে, তার কথার সঙ্গে সম্পূর্ণ একমত। সেটা বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, প্রত্যেকে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে খেলেছে, নিজেদের মতো করে তারা আলোচনা করার চেষ্টা করেছে। মহিউদ্দিন আহমেদ বলছেন, আমি মুক্তিযুদ্ধ করেছি, আমি যে বাড়িতে ভাত খেয়েছি, যে বাড়ি লোকেরা আমাকে আশ্রয় দিয়েছিল, সেই বাড়িটি আমাকে আশ্রয় দেওয়ার অপরাধে পাকিস্তানি বাহিনী সেটি পুড়িয়ে দিয়েছিল। তাহলে ওই যে বাড়ির মালিক আমাকে আশ্রয় দিয়েছিলেন, একজন মুক্তিযুদ্ধকে শেল্টার দিয়েছিলেন, তার অপরাধ কি ছিল এবং তিনি যে তার সর্বস্ব খোয়ালেন, তিনি কি মুক্তিযোদ্ধা নন, ইত্যাদি ইত্যাদি কথা বলে মহিউদ্দিন আহমেদ বলছেন এই ব্যাপারগুলোর অবসান হওয়া দরকার, কিন্তু সেটা হচ্ছে না। নতুন করে ফাজলামো শুরু হয়েছে। আমরা যখন দেখলাম যে এই অধ্যাদেশটি মঙ্গলবার রাতে প্রকাশ করা হলো নতুন করে, সেই জায়গা থেকে কোনো গণমাধ্যম হেডলাইন করলো, আমিও সেটা নিয়ে আলোচনা করেছি যে
মুক্তিযোদ্ধার তালিকা থেকে বঙ্গবন্ধু সহ 4 শতাধিক নেতার স্বীকৃতি বাতিল হচ্ছে। এই বিভ্রান্তিও বা কিভাবে তৈরি হলো? সরকারের পক্ষ থেকে যে বলা হলো যেটি যারা করেছে, মিসলিড করেছে, ভুল সংবাদ পরিবেশন করেছে, এর দায় তাদেরকে নিতে হবে বা ভুল স্বীকার করতে হবে, ক্ষমা প্রার্থনা করতে হবে, ইত্যাদি ইত্যাদি নানান ধরনের খুব বিপ্লবী কথাবার্তা বললো। ভালো কথা, ভুল হলে অবশ্যই ভুল স্বীকার করে নিতে হবে, অপতথ্য দিলে তার দায় যারা দিবে তাদের উপর বর্তায়। কিন্তু এই বিভ্রান্তিটা কে তৈরি করেছে? সরকারই তো এই বিভ্রান্তি তৈরি করেছে। নতুন সংজ্ঞায় যেটি বলা ছিল যে 1971 সালের 10 এপ্রিল গঠিত মুজিবনগর সরকারের সদস্যরা বীর মুক্তিযোদ্ধা স্বীকৃত বলা আছে, কিন্তু মুজিবনগর সরকার গঠনে যারা সহযোগিতা করেছেন সব MNA বা MPA, জাতীয় প্রাদেশিক পরিষদের সদস্য এবং গণপরিষদের সদস্য যারা ছিল। তো এই দুই পরিষদ মিলে 71 মুক্তিযুদ্ধের আগে যে নির্বাচন হয়েছিল, 17 নির্বাচন, সেখানে 403 জনের মতন সব মিলিয়ে সদস্য ছিলেন, MNA এবং MPA। তো তারা প্রবাসী সরকার বা মুজিবনগর সরকারের সঙ্গে বা গঠনের সঙ্গে জড়িত ছিলেন। তাদের সদস্য পদ মানে তারা মুক্তিযোদ্ধা হিসেবে তাদের স্বীকৃতি বাতিল হবে, তার মধ্যে তো বঙ্গবন্ধু তিনিও তো সেই পরিষদের সদস্য ছিলেন। সৈয়দ নজরুল ইসলাম, তাজুদ্দুর আহমেদ, ক্যাপ্টেন মহসিন আলী, কামরুজ্জামান। তো যখন MNA বা MPA হিসেবে যারা ছিলেন মুজিবনগর সরকার গঠনের সঙ্গে, সর্বপ্রথম তারাও বাদ যাচ্ছেন। এই হিসেবে তো হেডলাইন করেছে, কেন স্পষ্ট করা হয়নি এই অধ্যাদেশে? ভালো থাকুন সবাই।